আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র সুপার স্পেশাল অধ্যায় অন্তরীকরণ। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নাম্বার লেকচার। আমাদের আজকের এই 5 নাম্বার লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটি স্পেশাল টপিক নিয়ে যাত্রা করতেছি। তার নাম হচ্ছে খুবই ভাইরাল একটা টপিক, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয়। তো এই যে আমাদের যে অন্তরীকরণ অধ্যায়টা আছে, এই অন্তরীকরণ অধ্যায়ের মধ্যে আমাদের দুইটা ভাইরাল টপিক আছে, মানে যে দুইটা টপিক থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা প্রশ্ন ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা আসা থাকে। এর মধ্যে একটা পড়ছিলাম বিগত কয়েকটা ক্লাসে, যেটা ছিল চরম মান নির্ণয়, অর্থাৎ লঘুমান ঘুরুমান নির্ণয়। আর আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক শুরু করতেছি, আর সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণের 2 নাম্বার ভাইরাল টপিক, স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং অভিলম্বের সমীকরণ নির্ণয়। তো আমাদের আজকের ক্লাসটা একেবারে বেসিক থেকে শুরু হচ্ছে। সিরিয়াল বা আমি প্রতিটা লাইনের ব্যাখ্যা দিব, অঙ্ক দিয়ে দিয়ে বুঝাবো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাকে জানাবা। আর একটা কথা বলি, এই ক্লাসটা তো মনে করে একবার নতুন থেকে নিচ্ছি, প্রথম থেকে। তো কিছু কিছু জিনিস হয়তো বা নতুন জানবা, শিখবা, সেই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা। আমি প্রতিটা লাইনের ব্যাখ্যা দিব একটা অঙ্কের মাধ্যমে, অঙ্ক সমাধান করাবো আস্তে আস্তে এবং প্রতিটা লাইনের বেসিক বুঝাবো। তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো যারা আছো খাতা কলম নিয়ে রেডি হও, আমরা এখন আমাদের স্পেশাল ক্লাস শুরু করি। তো সবাইকে বলতেছি, আমাদের এই স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করার জন্য 2টা নিয়ম আছে। তো আজকে আমরা প্রথম নিয়ম নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে নিয়ম, সে প্রথম নিয়মের নাম হচ্ছে f of x equal to 0 না থাকলে, অর্থাৎ আমাদের উদ্দীপকে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে আমরা fx ধরে কাজ করব, বা অন্য ফাংশনও থাকতে পারে। তো সেই ফাংশনটা যদি সমান সমান 0 না থাকে, অর্থাৎ ফাংশনের ডান পাশে যদি আমাদের সমান সমান 0 এর সেটা না থাকে, তাহলে আমাদের যেই নিয়মে এই স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করতে হবে, সেটা আজকে আমরা শিখব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা প্রতিটা লাইন ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝাবো, যদি না বুঝ আমাকে জানাও। তো শুরু করতেছি আমাদের স্পেশাল অংশের নিয়মগুলো। তো আমাদের প্রথমেই মনে রাখতে হবে, আমরা যখন স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করব, আমাদের অবশ্যই ফাংশন দেওয়া থাকতেই হবে। ফাংশন ছাড়া কখনোই স্পর্শকের সমীকরণও বের করা যাবে না, অবিলম্বের সমীকরণও বের করা যাবে না। তো লিখতেছি 1 নম্বর পয়েন্টে যে প্রশ্নে অথবা উদ্দীপকে সবসময় f of x অথবা g of x অথবা h of x এইরকম ফাংশন দেওয়া থাকবেই। আমাদের কখনোই ফাংশন ছাড়া স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ বের করা পসিবল না। এই হচ্ছে আমার প্রথম কথা, মনে রাখতে হবে সবাইকে। সবাইকে প্রথম লাইনটা বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমাদের এই লঘুমান গুরুমানের ক্ষেত্রেও কিন্তু দেখছিলাম প্রশ্নে বা উদ্দীপকে সবসময় ফাংশন দেওয়া থাকবে, ফাংশন ছাড়া কখনোই অঙ্কগুলো করা যাবে না। ওকে, তো চলো আমরা এখন দেখি পরবর্তী 2 নাম্বার যে নিয়ম, সেই নিয়ম। আমাদের পরবর্তী যে 2 নাম্বার নিয়ম, সেই 2 নাম্বার নিয়মটা হচ্ছে শুধুমাত্র এই সংক্রান্ত অঙ্কের জন্য। যখন আমাদের ফাংশন দেওয়া থাকবে, ফাংশনের একটা রাশি দেওয়া থাকবে, যেমন f(x) equal to 3x square plus 2x plus 5, এরকম একটা রাশি দেওয়া থাকবে, বা g of x বা h of x এর একটা রাশি দেওয়া থাকবে। যদি 0 না থাকে, ইকুয়াল টু 0 না থাকে, সেই অঙ্কগুলোতে আমরা যে কাজটা করব, সবসময় ধরবো বা মনে করব, লিখব মনে করি আমার যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটা হচ্ছে y, অর্থাৎ আমরা সবসময় ধরবো y ইকুয়াল টু f of x অথবা y ইকুয়াল টু g of x অথবা y ইকুয়াল টু h of x। অর্থাৎ আমাদের যদি ফাংশনের মানটা 0 না দেওয়া থাকে, ফাংশন ইকুয়াল টু 0 না থাকে, তখনই আমরা সবসময় অঙ্কটা শুরু করব মনে করি y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু fx, তারপরে সেই fx এর মানটা বসা দিয়ে বাকি কাজগুলো করব। তো আমি 2 নম্বর পয়েন্টে বলতেছি, মনে রাখবা, আমরা এই টপিকের বা এই নিয়মের প্রতিটা অঙ্কই করব y ইকুয়াল টু fx ধরে অঙ্ক করব। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, মানে 2 নাম্বার ধাপ প্রথম নিয়মে। সবাইকে বলতেছি 2 নাম্বার ধাপটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি 3 নাম্বার যে ধাপ, সেই ধাপে। 3 নাম্বার ধাপটা আমাদের
ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 3 নম্বর ধাপটা হচ্ছে আমরা যে ওই যে y ইকুয়াল টু fx ধরে কাজ করতেছিলাম, তো কি করবে এরপরে? তো y ইকুয়াল টু fx ধরে যে ফাংশনটা আমি পাবো সেই ফাংশনটাকে সবসময় x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। আমি আবার বলতেছি, y ইকুয়াল টু fx যে ফাংশনটা আমরা ধরতেছিলাম সেই ফাংশনটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তো x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমাদের আসলে কি বের হবে? আমাদের আসলে একটা জিনিস বের হবে, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ddx অফ y, এই রাশিটা তৈরি হবে। খেয়াল রাখবা, আমাদের y ইকুয়াল টু fx ফাংশনটিকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা ddx অফ y, বা অনেকে বলে dy বাই dx, যাই বলো মনে রাখবা ddx অফ y এই রাশিটা নির্ণয় হয়ে যাবে। আর এই রাশিটাই হচ্ছে আমাদের স্পর্শক অবিলম্ব বের করার জন্য সবচেয়ে স্পেশাল পয়েন্ট। এই হচ্ছে 3 নাম্বার ধাপ। দেখো 3 নাম্বার ধাপটা বুঝতে পারলে কিনা? অন্তরীকরণ করে এই রাশিটা বের করতে হবে। বুঝো নাই? আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো বুঝতে পারবা আরো ইজিলি যদি তোমাকে একটা অঙ্ক দিয়ে আমি বুঝাই। আমি একটু পর একটা অঙ্ক দিয়ে সব লাইন বুঝাবো, তোমরা হাতে কলমে করবা, বুঝতে পারবা ইজিলি। তো 4 নাম্বার যে ধাপ, সেই 4 নাম্বার ধাপে চলে যাই। 4 নাম্বার ধাপটা হচ্ছে প্রশ্নে অথবা উদ্দীপকে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখানে একটা নিয়ম আছে। আমরা জানি ম্যাক্সিমাম আমাদের এই স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করতে গেলে বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই থাকে, কিন্তু কাহিনীও হয় মাঝে মধ্যে। এমনও কিছু প্রশ্ন পাওয়া যাবে যেখানে বিন্দুর স্থানাঙ্ক সরাসরি দিয়ে দিবে না, সেক্ষেত্রে তোমাকে কিছু অঙ্ক করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এরকমই সৃজনশীল বোর্ড পরীক্ষা আসে, তো আমরা দেখবো আস্তে আস্তে। তো মনে রাখবা যে প্রশ্ন অথবা উদ্দীপকে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মাঝে মধ্যে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হতেও পারে। ওকে, তো সেই বিন্দু দিয়ে আমার কি কাজ? সেই বিন্দু দিয়ে হচ্ছে আমার আসল কাজ। মনে রাখবা আমরা যে 3 নাম্বার ধাপে ddx অফ y পাইছি, সেই ddx অফ y এর উপরে এই বিন্দু দিয়ে সিদ্ধ করব। তো মনে রাখবা যে যেই বিন্দু আমরা উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে পাচ্ছি বা নির্ণয় করছি, সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়া আমরা ddx অফ y যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাকে সিদ্ধ করব। এখন সিদ্ধ করা মানে কি কেউ বলতে পারবা আমাকে? সিদ্ধ করা বলতে তুমি কি বুঝো? এক্সিলেন্ট। আমাদের যে বিন্দুর স্থানাঙ্কে x এর মান থাকবে, y এর মান থাকবে, সেই মানগুলো আমাদের সমীকরণে x এর জায়গায় আর y এর জায়গায় বসায় দিব, এটাকেই বলা হয় সিদ্ধ করা। থ্যাংক ইউ নাবিলাকে বলার জন্য। বা কি যারা সোফা হামিদা, তারপর হচ্ছে কবিতা, শিহাব, তুলনা, তোমরা কি বুঝতে পারছো সিদ্ধ করা বলতে কি বোঝায়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। সিদ্ধ করলাম, এখন সিদ্ধ করলে কি হবে? আমাদের যদি সিদ্ধ করি একটা অবশ্যই মান বের হবে, ddx অফ y এর মান। তো লিখবো যে আমাদের সিদ্ধ করার পর ddx অফ y এর যে মান বের হবে সেই মানটি হবে একটি ঢাল এর মান। একটি ঢাল এর মান। কিসের ঢাল? স্পর্শক এর ঢাল m এর মান। আমরা যে স্পর্শকের সমীকরণ বের করব, তারপর অবিলম্বের সমীকরণ বের করব, তো এই জন্য আমাদের স্পর্শকের সমীকরণটা আগে বের হবে। মনে রাখবা সবসময় আমাদের স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল বের হবে স্পর্শকের সমীকরণ, তারপরে বের হবে অবিলম্বের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ বের করতে গেলে একটা ঢালের মান লাগবে, আর সেই ঢালের মানটা আমরা পাবো এই জায়গা থেকে। আমরা যখন বিন্দু দিয়ে সিদ্ধ করব সেই মানটাই হবে স্পর্শকের ঢাল m এর মান। এটাই হচ্ছে বেসিক কথা। তো দেখো তো এই 5 নাম্বার পয়েন্টে এই লাইনটা বুঝতে পারলা কিনা? সিদ্ধ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় ঢাল m এর মান, আর এটা অবশ্যই স্পর্শকের ঢালের মান। আমরা একটু পর দেখবো, সবই দেখে দেখে আলোচনা করবো কিভাবে কি হচ্ছে। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে। 6 নাম্বার। ফাইনালি আমাদের সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে, যে বিন্দুটা আমরা বের করছিলাম হয়তো বা অথবা দেওয়া ছিল, সেই বিন্দুর স্থানাঙ্ক এবং যে ঢালটা একটুকে পাইছিলাম সেই ঢাল m এর মান ব্যবহার করব। তো সেই বিন্দুর স্থানাঙ্ক আর ঢাল m এর মান ব্যবহার করে কোন সূত্র দিয়ে স্পর্শকের সমীকরণ বের করব? এই সেই স্পেশাল সূত্র দিয়ে স্পর্শকের সমীকরণ বের করব। এটা আমরা কিন্তু সবাই সরলরেখায় পড়ছো না? y minus y1 equal to m x minus x1. গুড। y minus y1 equal to m x minus x1 এই সূত্রের সাহায্যেই সবসময় স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো।
ফাইনালি আমাদের স্পর্শকের সমীকরণ বের হয়ে গেছে। এই হচ্ছে আমার 6 নম্বর কথা। আমরা যখন ঢালের মানটা পেয়ে গিয়েছি সেই ঢালের মানটা ব্যবহার করব, আর উদ্দীপকে যে বিন্দুর স্থানাঙ্ক ছিল সেই বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করব। তারপরে আমরা y - y1 = mx - x1 সূত্র দিয়েই আমরা যে সমীকরণটা তৈরি করতে পারবো সেই সমীকরণটাই হবে আমার স্পর্শকের সমীকরণ। ক্লাসে সবাইকে বলতেছি এই পর্যন্ত যে কথাগুলো বললাম সবাইকে ভালো করে বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন আমরা ম্যাথমেটিক্যালি একটা অঙ্ক নিয়ে সমাধান শুরু করি। আমরা তো এতক্ষণ বকবক করছি মুখে, আমরা এগুলো মুখস্থ করতেছিলাম। আসলে মুখস্থের বিষয় না, এগুলো হচ্ছে বুঝে বুঝে অঙ্ক করার সিস্টেম। তো চেষ্টা করবা এই ধাপগুলো যদি মনে রাখা যায় সেই সিস্টেমটা কয়েকবার পড়লে মনে রাখতে পারবা বা প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। তো চলো আমরা এখন আজকের এই স্পেশাল যে টপিক অন্তরীকরণের স্পর্শক আর অবিলম্ব, এটার যে ধাপটা পড়লাম 6টা ধাপ, সেই 6টা ধাপের জন্য একটা স্পেশাল অঙ্ক নিয়ে আমরা হাতে কলমে শিখি। তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো যে আমাদের এভাবে কি বের করতে হবে। একটু ওয়েট করো, আমি বের করতেছি। তো আমরা শুরু করতেছি আমাদের যে প্রবলেমটা। এই প্রবলেমটা যদিও আমি তোমাদেরকে হাতে কলমে একবার করাইছিলাম, হয়তো বা অনেকের খেয়াল আছে অনেকের খেয়াল নাই। তো দেখো আমরা এখন শুরু করতেছি। আমাদের এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা খ নং ক্লাসকে সমাধান করবো ইনশাল্লাহ। তো দেখো বলছে কি, খ নং প্রশ্নে দৃশ্যকল্প 1-এ y = fx বক্ররেখার 2,23 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো তারা কিন্তু প্রশ্নে y = fx ধরে কাজ করতে বলছে। যদি বলতো শুধু ফাংশনের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো তাহলে আমরা ধরে কাজ করতাম। যেহেতু এখানে দেওয়া আছে y = fx, তো আমরা এখানে y = fx দিয়েই কাজ করবো, আর ধরা লাগবে না, মনে করি কথা বলা লাগবে না, সরাসরি লিখবো গিভেন y = fx, তারপর fx এর মানটা যেটা বসায় কাজ করব। কথা কি বুঝতে পারছো সবাই? যা বললাম ধরতে হবে না, এটা দেওয়াই আছে আমাদের। সবাই বুঝছো যা বলছি? একটু কথা বলো। আচ্ছা, তো এবার দেখো আমরা তো শুরু করতেছি। y আমাদের দৃশ্যকল্প 1-এ যে ফাংশন fx = 3x² + 2x + 7, এখানে কিন্তু সবগুলো চলক একটাই চলক, মানে একরকম চলক আছে, দুই রকম চলক নাই। কিন্তু আমাদের স্পর্শক অবিলম্বের সমীকরণ বের করতে গেলে পরবর্তী যে 2 নাম্বার নিয়মটা আমরা পড়বো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, সেই জায়গায় দেখবো চলক থাকবে একাধিক, এক্সও থাকবে ওয়াইও থাকবে। সেক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশনটা বড় হবে আর বাকিগুলো সেম হবে। তো চলো শুরু করবো। হ্যাঁ, তো এফএক্স এর এই ফাংশনটা যা আছে তা ধরবো, লিখবো দেওয়া আছে এফএক্স এর মান এত আর y = fx এত, তারপরে এফএক্স এর পরিবর্তে এটা লিখে আমরা কি করব, অন্তরীকরণ করা শুরু করব এবং বাকি কাজগুলো সের মতো করব। সবাই কি এতটুকু বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা কিন্তু খাতা কলমে করবা, আমাকে একটু দেখাবা যে তোমরা করছো, আমি দেখবো করছো কিনা। তো লিখতেছি দেওয়া আছে f of x 3x² + 2x + 7, এবং দেওয়া আছে আমাদের সমীকরণটা যে y = fx ধরতে হবে। তো আমি fx এর মানটা বসা দিলাম, তাহলে হবে y = 3x² + 2x + 7। এই হচ্ছে আমাদের সাজানোর সিস্টেম। আচ্ছা, এরপর আমরা কি করব বলো তো? এরপর কি কাজ করতে হয় জানি, কারো মনে আছে? অন্তরীকরণ। ভেরি গুড। আমরা এখন লিখবো যে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। আচ্ছা, যদি বাম পাশে অন্তরীকরণ করি তাহলে বাম পাশে কি হবে? ddx of y হবে। তো লিখবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। বাম পাশে আমাদের অন্তরীকরণ হবে কি? শুধুমাত্র হবে এই যে ddx of y, কারণ y ছিল বাম পাশে। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে ddx y নিয়ে আসা, ddx নিয়ে আসা। তো y উপরে চলে যাবে, তাহলে হলো কি ddx of y, এটা বের হচ্ছে। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই এতটুকু? জি স্যার। ওকে, তো এবার দেখো, তো এখন আমাদের এই যে ফাংশন, এই ফাংশন আমরা কি করব? ddx অ্যাপ্লাই করব। এবার বলো তোমরা পারবা? অন্তরীকরণ করছো সবাই। 3x² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 6x। ভেরি গুড। বাকিটা যারা আছে তোমরা পারো, আমি কিন্তু অনেক শিখাইছিলাম অন্তরীকরণের নিয়মগুলো, আমি ডাইরেক্ট বলতেছি। তুলনা, মুশফিক,
ফাহমিদা তোমরা পারো? আর 2x হবে 7 হবে 0। ভেরি গুড। আমাদের কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনকে ডিডিএক্স করা মানে প্রতিটা ফাংশনের সাথে ডিডিএক্স দিয়ে গুণ করা। তো ডিডিএক্স 3x স্কোয়ার, ডিডিএক্স 2x, ডিডিএক্স 7, প্রতিটা রাশি যদি কাজ করি তাহলে আমার এরকম হবে। যেমন 3 ছিল, 2 চলে আসবে সামনে, এক্সের পার 1 কমে যাবে, তাহলে 6x হবে, প্লাস এখানে 2 হবে, প্লাস এখানে 0 হবে, তাহলে 6x প্লাস 2 হবে। এই হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই এর মান 6x প্লাস 2। সবাই বুঝতে পারছো? আমি হাতে কলমে আর করলাম না, কারণ এগুলো তোমরা পারো, এই জন্য। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এবার পরবর্তী কাজটা কি করবো বলো তো? এই যে আমাদের যে ইয়াটা ছিল, আমরা তো ডিডিএক্স অফ ওয়াই পেয়ে গিয়েছি। দেখো আমরা কিন্তু এই যে একবার অন্তরীকরণ করে কি পাইছি, ডিডিএক্স অফ ওয়াই পাইছি। এখন 4 নম্বর নিয়ম কি ছিল? প্রশ্নে অথবা উদ্দীপকে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। ডিডিএক্স অফ ওয়াই যে রাশি পাইছিলাম 6x প্লাস 2 সিদ্ধ করে দিব। দেখি এবার প্রশ্নে বা উদ্দীপকে আমাদের কোনো বিন্দু দেওয়া আছে কিনা। দেওয়া আছে প্রশ্নে বা উদ্দীপকে কোনো বিন্দু? জি স্যার, প্রশ্নে। প্রশ্নটা দেখি আমরা একটু সবাই তাহলে। এই যে দেখো প্রশ্ন, এই যে দেওয়া আছে বিন্দু 2,23। সবাই খেয়াল করো, হ্যাঁ। এই যে 2,23 এই বিন্দু দিয়ে এখন সিদ্ধ করব ডিডিএক্স অফ ওয়াই রাশিটা 6x প্লাস 2। সেই জায়গায় আমরা এই 2,23 দিয়ে সিদ্ধ করব। তুলনা একটু কথা বলো, তুলনা তুমি কি বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। ওকে, তো এই জায়গায় আমার x এর মান কত বলো তো? এই যে এই বিন্দুতে x এর মান কত আর y এর মান কত বলো তো? মান 2, y এর মান 20। ভেরি গুড, 23। আচ্ছা, এখন আমাদের ফাংশনের মধ্যে আছে 6x প্লাস 2। আমাদের কিন্তু y এর মানটা লাগতেছে না, শুধু x এর মানটা হইলেই কাজ হচ্ছে। ঠিক আছে, কারণ কি আমাদের ডিডিএক্স অফ ওয়াই যে রাশিটা, সেখানে আমাদের কিন্তু কোনো y নাই। এই যে আমরা যে ডিডিএক্স অফ ওয়াইতে সিদ্ধ করব, এই জায়গায় কিন্তু কোনো y নাই, শুধু x আছে। তাহলে x এর মান 2 দিয়েই সিদ্ধ করব। তো লিখবো যে আমাদের 2,23 বিন্দু দিয়ে ডিডিএক্স অফ ওয়াইকে সিদ্ধ করি। আসলে এখানে ওরকমভাবে লিখে না, আমি বলে দিলাম মুখে, তোমরা লিখে নিও। লিখবো কি যে 2,23 বিন্দু দিয়ে ডিডিএক্স অফ ওয়াইকে সিদ্ধ করি। সিদ্ধ করলে প্রথমে লিখবা রাশিটা 6x প্লাস 2, এক্সের জায়গায় 2 লিখবা আর বাকি সব সেম রাখবা। 6 দুগুণা 12 আর 2 হচ্ছে 14। তো ডিডিএক্স অফ ওয়াই এর মান আমরা 14 পাচ্ছি। এটা হচ্ছে ঢাল এম এর মান, এম এর মান। এই যে আমরা সিদ্ধ করার পর যেই মানটা পাবো সেই মানটা হবে ঢাল এম এর মান। সিদ্ধ করার পর ডিডিএক্স অফ ওয়াই এর যে মানটা বের হবে সেটি হবে শুধুমাত্র স্পর্শকের ঢাল এম এর মান। বুঝতে পারছো সব এতটুকু? আমাকে একটু জানাও। স্যার বুঝি নাই। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা যে ডিডিএক্স অফ ওয়াই এর যে মানটা আমরা বের করছি সিদ্ধ করার পরে যে মানটা বের হয়েছে 14, এতটুকু বুঝছো লাইনটা? এই যে মানটা 14, এই লাইনটা বুঝো নাই? না, এটা কেমনে আসছে? এটা কেমনে আসছে? এই যে ডিডিএক্স অফ ওয়াই এর যে মানটা সেটা বুঝছো না? 6x প্লাস 2 যে কেমনে হইলো এটা বুঝছিলা? এটা বুঝছি। আচ্ছা, এখন ডিডিএক্স অফ ওয়াই এর মানের উপরে তুমি বিন্দু দিয়ে সিদ্ধ করবা। যে বিন্দু দেওয়া ছিল প্রশ্নে বলতেছিল না যে 2,23 বিন্দুতে স্পর্শক বের করবা, ওগুলো বের করবা। এখন তুমি ডিডিএক্স এর যে ইয়াটা পাইছো 6x প্লাস 2, এই জায়গার মধ্যে এই বিন্দু দিয়ে সিদ্ধ করো। আমি তোমাকে রাফে একটু দেখা দিই, তাহলে ইজিলি বুঝবা। একটু ওয়েট করো, আমি একটু পেজ বের করি। এখন বুঝছো? জি স্যার। তাহলে জাস্ট 2 বসাইলাম, তাহলে 14 হইল। আচ্ছা, এখন আমাদের ঢালের মান পাইলাম 14। সবাই একটু খেয়াল করো, এখানে বই সমাধানের মধ্যে মনে করো যে একটু অন্যভাবে লিখছে, তো আমি একটু লিখতেছি সুন্দরভাবে। ঢালের মান পাইলাম 4, এম এর মান 4, সরি 4 না 14, সরি 14। আচ্ছা, ঢালের মান হচ্ছে 14। আচ্ছা, আর বিন্দুটা হচ্ছে কত? নির্দিষ্ট বিন্দু হচ্ছে আমাদের 2,23 এত। তো এখন এই বিন্দুকে আমি মনে করি এটা পি বিন্দু মনে করতেছি আর কি, আমি এমনি লিখলাম পি বিন্দু। এখন লিখব যে পি অফ 2,3 বিন্দুগামী এবং 14 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, অর্থাৎ স্পর্শকের সমীকরণ। আমরা কিন্তু তোমাদেরকে এতটুকু বুঝাই ফেলছি অলরেডি যে আমরা যখন ঢালের মানটা পেয়ে গেলাম, একটু ওয়েট করো,
আমরা যখন এই যে ঢালের মানটা পেয়ে গিয়েছি সিদ্ধ করার পর, সেই ঢালের মান নিয়ে আমরা কি করব, এখন কাজ করব। এই যে আমাদের 5 নম্বর পর্যন্ত শেষ, যে ঢালের মান বের করে ফেলেছি। 6 নম্বর কি কাজ ছিল? 6 নম্বর কাজ ছিল আমরা যে বিন্দুটা পাইছিলাম উদ্দীপকের, সেই বিন্দু 2,23, সেই বিন্দু দিয়ে আর যে ঢালের মানটা পাইছি 14, এইগুলা ব্যবহার করব। ব্যবহার করে এই সূত্রটা ইউজ করব, y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। এই সূত্র ব্যবহার করে যে সমীকরণটা পাবো সেটা হবে স্পর্শকের সমীকরণ। তো এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে 2,23 বিন্দু এবং 14 ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। আমি আবার বলতেছি, লাস্ট অফ অল বলতেছি, যখন তোমরা বিন্দু দিয়া ddx অফ y-কে সিদ্ধ করবা তখন যেই মানটা বের করবা সেটা হবে ঢালের মান m এর মান। তো এরপরের লাইনটা হচ্ছে সর্বশেষ লাইন, স্পর্শকের সমীকরণ বের করার লাইন। তো লিখবা যে উদ্দীপকের সেই বিন্দুর স্থানাঙ্ক 2,23 এবং নির্ণয়ের যে ঢাল 14, এই দুটা মান ব্যবহার করে স্পর্শকের সমীকরণটি হলো y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। তারপরে এখানে y1 আর x1 এর জায়গায় 2,23 বিন্দু বসাবা আর m এর জায়গায় 14 বসাবা, তারপরে আড়াআড়ি গুণ করবা, সব কিছু বাম পাশে নিয়ে আসবা, তাহলে যে সমীকরণ হবে সেটাই হবে স্পর্শকের সমীকরণ। আমার কথা বুঝতে পারছো সবাই? স্যার এটা একটু খাতায় বুঝাই দেন। আচ্ছা, এটা আমি খাতায় বুঝাবো, সমস্যা নেই। যারা যারা শুনতে পাইছিলাম মোটামুটি বুঝতে পারছো কিনা আমি তোমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা লিখব আমাদের যেই বিন্দু বের হয়েছে সেই বিন্দুটা কত ছিল? সেই বিন্দু ছিল এই যে এত, p 2,23 আর ঢাল ছিল কত? 14। তো লিখব যে এত বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ বা স্পর্শকের সমীকরণ। তো আমি লিখলাম স্পর্শের সমীকরণ, লিখবা স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শক লিখলাম জাস্ট। তো আমাদের সূত্র কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। বুঝতে পারছো তুলনা? এবার y এর মতো y মাইনাস y1 কত? y1 হচ্ছে এই যেটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, y1 হচ্ছে 23 ইকুয়াল টু m এর মান কত? 14, লিখে দাও 14। x এর মতো x1 কত? x1 হচ্ছে 2। বুঝছো এবার? আমি অবশ্যটা খাতাই করলাম, বা এটা বা হবে, বুঝতে পারছো? জাস্ট x1 y1 আর হচ্ছে ঢাল বসাইছি। জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে বাকিরাও খেয়াল করো। হ্যাঁ, y মাইনাস 23, এবার 14 দিয়ে গুণ করবা, 14x হবে, 14x মাইনাস 14 গুণ 28। এবার সব বাম পাশে নিয়ে আসো, সব বাম পাশে নিয়ে আসে সমীকরণ তৈরি হবে, মাইনাস 14x হবে, সাদা লিখলাম, প্লাস y হবে মাইনাস 23 আর হচ্ছে কি প্লাস 28 হবে, মাইনাস 28 ছিল 0 হয়ে যাবে ডান পাশে। এবার আমরা হিসাব করি, বা 14x প্লাস y, সরি মাইনাস 14x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? কথা বলো একটু প্লিজ। বুঝতে পারছো? রেসপন্স করো সবাই যারা যারা আছো, ফাহমিদা, কবিতা, মাহমুদ, নাবিলা, মুশফিক, বুঝছো সবাই? দ্রুত কথা বলতে হবে। আচ্ছা, এবার আমরা কি করব? -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করব কারণ x এরটা মাইনাস আছে এই জন্য। তাহলে 14x হবে, 14x, আর আমার ওয়াইটা কি হবে? ওয়াইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটাই আমার স্পর্শকের সমীকরণ, এটা একটা উত্তর। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। দেখো আমাদের মিলে গেছে। -1 দিয়ে গুণ করলাম কেন? আমাদের এক্সট্রা মাইনাস আছে, এটা প্লাস করার জন্য। তো নিম্নে স্পর্শকের সমীকরণ আমাদের দ্বারা হচ্ছে এরকমভাবে। আচ্ছা, এই যে স্পর্শকের সমীকরণ 14x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, ব্যাস। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা আছো তোমরা কি অঙ্কটা করে ফেলছো সবাই? যারা কথা বলো নাই সবার কি শেষ? পুরো অঙ্কটা শেষ? আচ্ছা, এতটুকু তো অর্ধেক অঙ্ক হলো। ফাহমিদা, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, আমাকে জানাও মুশফিক, নাবিলা, তারপর হচ্ছে কি কবিতা, তোমরা কি করছো? পুরো অঙ্কটা করে ফেলছো বাকিটা, নাকি এতটুকুই করছো? আচ্ছা দেখাচ্ছি।
মুশফিক, নাবিলা, তোমরা কতটুকু করছো বা তোমরা তো চুপচাপ আছো, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে দেখতে বুঝতে? মুশফিক, আচ্ছা তোমরা তোমরা কি পুরো অঙ্কটা করছো নাকি এতটুকুই রাখছো? এতটুকুই, আচ্ছা। নাবিলা, আচ্ছা এতটুকু। এখন আমরা কি করব, অবিলম্বটা বের করব। আমাদের স্পর্শক বের হয়ে গেছে, এখন অবিলম্ব বের করার জন্য একটু কথা বলে, তোমরা মাঝে মধ্যে কথা না বলে তুমি বুঝি না যে কতটুকু বুঝলা, তোমরা তো সবাই চুপচাপ থাকতেছো। যাই হোক, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন অবিলম্ব বের করবো। আমাদের সময় মাত্র 3 মিনিটের মতো আছে। তো এই 3 মিনিটের মধ্যে তো অবিলম্বটা বের করা পসিবল না। তো অবিলম্বের সমীকরণ বের করার জন্য আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মটা কি? লম্বরেখার সমীকরণ। এই যে স্পর্শকের সমীকরণ পাইলাম, এই স্পর্শকের সমীকরণের লম্বরেখার সমীকরণটাই হবে অবিলম্বের সমীকরণ। মনে রাখবো সবসময়, এটা আমরা দেখবো একটু পরে। তো আমি দেখাই আমাদের এখানে ওই 7 নাম্বার পয়েন্টে যেটা আমি লিখছি সেটাই। তুলনা তোমার কতটুকু হয়েছে বোঝা কমপ্লিট? আর কোনো জায়গায় সমস্যা আছে? ওকে, তাহলে দেখো আমাদের এই 7 নাম্বার নিয়ম আমরা শিখবো। আমরা তো অবিলম্বের সমীকরণ পাইয়া গেছি, সরি আমরা স্পর্শের সমীকরণ পাইছি। তো অবিলম্বের সমীকরণ কেমনে হবে? তো মনে রাখবা যে স্পর্শকের সমীকরণের লম্বরেখার সমীকরণটাই হবে অবিলম্বের সমীকরণ। অর্থাৎ আমরা যে স্পর্শকের সমীকরণটা পাইছি, এই স্পর্শকের সমীকরণটার লম্বরেখার সমীকরণ বের করলেই অবিলম্বের সমীকরণ বের হয়ে যাবে। সবাই কি কথাটা বুঝতে পারছো যা বললাম? ওকে, তো এখন এই অবিলম্বের সমীকরণ বের করতে লম্বরেখার সমীকরণ কেমনে বের করতে তোমাকে শিখতে হবে। আর এই অংশটাই আজকে নতুন তোমরা শিখবা, অনেক কিছু জানবা ইনশাল্লাহ। তো এখানে একটা জিনিস ভুল হয় আমাদের সবারই, এটা আজকে এই ভুলটা ভাঙবো। তো লিঙ্ক তো চলে যাবে একটু পরেই, আমি চাইতেছি নতুন লিঙ্কে ক্লাসটা করাইতে। আসসালামু আলাইকুম। আমাদের সুপার স্পেশাল বিখ্যাত ফাটাফাটি ক্লাসের আজকে আমরা স্পেশাল চমৎকার একটা জিনিসের মুখোমুখি আছি, সেটা হচ্ছে লম্বরেখার সমীকরণ নির্ণয়। তো এই লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে গেলেই আমাদের মাঝে একটা ভুল কনসেপ্ট কাজ করে, যেটা আমরা বুঝি না। আমরা অনেকে এটা মনে করি এটাই সঠিক, সেটাই দিয়েই পরীক্ষায় উত্তর করে আসি, কিন্তু আসলে এটা ভুল। সেই ভুলটা আমরা কোথায় করি আর কোনটা সঠিক করতে হবে সেটা আমি এখন শেখাবো তোমাদের। তো যে কোনো একটা সরলরেখা লম্বরেখার সমীকরণ বের করার কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলোই তোমাদের মাঝে এখন আমি তুলে ধরতেছি। এই ধাপগুলো তোমরা যদি কোনোভাবে ভুলে যাও বা মিস্টেক করে ফেলো, তাহলে লম্বরেখার সমীকরণ আজও যাবে কালো যাবে, তোমার আর শিখা হবে না, তুমি শেষ পর্যন্ত পরীক্ষা ভুলই করে আসবা। আচ্ছা, তুলনা লিখছো, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। তুলনা তুমি পারছো, উত্তরটা হয়েছে। তো তুলনা তুমি কেমনে পারছো একটু বলো তো আমাকে। এখনই খাতায় করছো তুমি অঙ্কটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি লম্বরেখার সমীকরণ দিয়ে করছো নাকি এই যে 1/m দিয়ে করছো? 1/m দিয়ে। আচ্ছা, 1/m দিয়ে করছো, সমস্যা নাই। তো 1/m দিয়ে যারা পারবা তোমরা করতে পারবা, কিন্তু কথা হচ্ছে লম্বরেখার সমীকরণটা আমার কাজে লাগবে, কারণ শুধু যে ম্যাথের এই অংশে লম্বরেখার সমীকরণ কাজে লাগাচ্ছে এরকম না, সরলরেখাতেও কাজে লাগবে। তো লম্বরেখার সমীকরণ ভালো করে শিখতে হবে। তো আমরা লম্বরেখার সমীকরণটা ভালো করে আগে শিখি। চাইলে আমি যেভাবেই করি, চাইলে আমি 1/m দিয়ে করতে পারি, চাইলে আমি এভাবে করতে পারি, এটা তোমার ইচ্ছা। তবে আমার কাজ হচ্ছে শেখানো, আমি শিখা দিই যাতে নেক্সট টাইমে তুমি ভুলটা না করো। তো লম্বরেখার সমীকরণ, যে কোনো একটা সরলরেখার লম্বরেখার সমীকরণ কেমনে বের করতে, তাহলে একটা সমীকরণ নিয়ে নিই আগে। আমি একটু ওয়েট করে আমি একটা সমীকরণ লিখে নিই। আমাদের যে সমীকরণটা বের হয়েছিল সেই সমীকরণটাই আমরা লিখতেছি, যেটা হচ্ছে আমাদের একটু ওয়েট। আচ্ছা, আমরা তাহলে এই সমীকরণটা একটু আলাদা করে লিখে নিই। হ্যাঁ, একটু ওয়েট করো, একটু সময় দাও, আমি একটু ডিজাইন করি। ডিজাইন বলতে কি, আমরা জাস্ট যেটা বের করছি একটু আগে সেটা করতেছি, লিখতেছি আলাদা আলাদা। একটু ওয়েট করো। এই তো আমরা চলে আসছি। দেখো, আমরা চাচ্ছি এই মুহূর্তে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি 14x - y - 5 = 0, এই সরলরেখাটার লম্বরেখার সমীকরণ বের করব, এটা আমরা চাচ্ছি। সবাইকে বুঝতে পারতেছো আমার কথাটা যা বললাম? আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সমীকরণে x এর সহগ কত বলো তো?
ওয়াই তো হ্যাঁ গুড, ওয়াইয়ের সহগ -1 -1, কারণ কি ওয়াইয়ের একটা মাইনাস আছে। আচ্ছা ধ্রুবকের মান কত? ধ্রুবকের মান -5 ভেরি গুড, -5। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে লম্বরেখার সমীকরণের যেই নিয়মটা, সেই নিয়মটা কি জানতাম? যে এক্স এর সহগ ওয়াইয়ের কাছে লিখব, ওয়াইয়ের সহগ এক্স এর কাছে লিখব, তাই তো? আমরা তো এটাই জানি। জি স্যার। আমরা জানি যে লম্বরেখার সমীকরণ বের করার জন্য এক্স এর সহগ ওয়াইয়ের কাছে লিখতে হয়, আর ওয়াইয়ের সহগটা এক্স এর কাছে লিখতে হয়। তো চলো আমরা শুরু করি। এই নিয়মটাই আমরা জানি সবাই, এই নিয়মটা দিয়ে একটু দেখি। এই অঙ্কটার লম্বরেখার সমীকরণ যদি করতে চাই তাহলে কীভাবে হবে? এই যে লম্বরেখা, এই যে এটা হচ্ছে, মনে করি নিচের রেখাটা হচ্ছে এটা, এটা লম্বরেখা হচ্ছে এটা। তো আমি লিখতেছি ডান দিকে, একটু খেয়াল করো। প্রথমে এক্স আর ওয়াই আমি লিখে নিই, কারণ কি এক্স এর সহগ ওয়াইয়ের কাছে যাবে তো, আর ওয়াইয়ের সহগ এক্স এর কাছে আসবে। আচ্ছা এবার এক্স এর সহগ কত ছিল জানি? +14। এটা নিয়ে আসবা কোথায়? ওয়াইয়ের কাছে। তো লিখে দিলাম 14 ওয়াই হয়ে গেল। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা এরপরে ওয়াইয়ের সহগ কত ছিল জানি? তোমরা বলছিলা কত ছিল? -1। আচ্ছা এখন ওকে, -1টা আমি নিয়ে যাব কোথায়? এক্স এর কাছে। সব এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপর আমরা কি করতাম? মুখোমুখি বলতেছি যে এই এক্স আর ওয়াইয়ের মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এক্স আর ওয়াইয়ের যে মাঝখানে চিহ্নটা ছিল সেই চিহ্নটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তো আমি মনে হয় এই নিয়মটা লিখতে গিয়ে ভুল করছি। বা ভুলে গেছিলাম। খুবই স্পেশাল একটা নিয়ম ছিল, মানে নোটের মধ্যে লিখতে গিয়ে ভুল করছি আর কি। আচ্ছা আমি পরে যখন হ্যাঁ বলো বলো। স্যার এখানে এক্স এর সহগ যদি -14 থাকতো তাহলে কি মাঝখানে যে চিহ্নটা ওটা কি প্লাস মানে কোনটা হতো স্যার? আচ্ছা এখানে একটা ভালো কথা বলছো, এক্স এর সহগ যদি -14 থাকতো, আমরা কিন্তু -14 দেখছিলাম প্রথমেই, ছিল না? জি স্যার। কিন্তু মনে রাখবা এমনও অঙ্ক আসবে যে অঙ্কে কখনো এক্স এর সহগটা মাইনাস রাখা উচিত না। আমরা কিন্তু সবাই বলছিলাম ছোটবেলায় এক্স এর সহগ মাইনাস আসলে -1 দিয়ে গুণ করে প্লাস করে কাজ করতে হবে। কথা কি মনে আছে তোমাদের? মনে পড়ে? জি স্যার, মানে আমরা তো কখনো মাইনাস রাখি না। আচ্ছা স্যার বুঝছি। কিন্তু আমরা কখনো মাইনাস দেখতেও পাবো না। এক্স এর সহগ কখনো মাইনাস পাইবে না, কারণ কি মাইনাস তো রাখি না, সবই প্লাস করে দিই। পরের লাইনে গুণ করে প্লাস করে দিই, তো এক্স এর মানটা প্লাসই থাকবে সবসময়, মাইনাসটা হবে ওয়াই এর মানটা বা ওয়াই সহগটা। এবার বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, তো এবার দেখো আমরা নোটের জায়গায় পরে দেখাবো না, নোটের ইয়াটা একটা অংশ ভুল হয়ে গেছিলাম, লিখতে মনে ছিল না। যাই তো এখন এক্স আর ওয়াই মাঝখানে ছিল চিহ্নটা মাইনাস, লিখবো কি প্লাস। আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই? আর আর ধ্রুবকের জায়গায় কি লিখতে হয় জানি? মনে আছে কারো? প্লাস কে। ধ্রুবক প্লাস থাকুক আর মাইনাস থাকুক, যাই থাকুক, ধ্রুবক যাই থাকুক, সব সময় ধ্রুবকের জায়গায় লিখতে হবে প্লাস কে প্লাস কে প্লাস কে। মনে পড়ে সবার কথাটা? আর =0 যা আছে তাই। দেখো তো লাইনটা মনে আছে কিনা সবার? এতটুকু বুঝছো? স্যার। আচ্ছা তো এবার আমাদের তাহলে কি আসে ফাইনালি? -x প্লাস 14y প্লাস k = 0। তো এরপরে আমরা কে এর মানটা বের করলে কি হয়ে যায়? অবিলম্বে লম্ব রেখার সমীকরণ বের হয়ে যায়। কে এর মানটা বের করবো ওই বিন্দু দিয়ে সিদ্ধ করলে হবে, এটা পরে বলবো, সমস্যা নেই। এবার তুমি একটু তাকাও তো সবাই, দেখো তো এইখানে কিন্তু হ্যাঁ বলো। স্যার এখানে x এবং y এর মাঝে যদি প্লাস থাকতো তাহলে মানে এখানে মাইনাস হতো তাই না? হ্যাঁ হ্যাঁ, x আর y এর মাঝখানে প্লাস থাকলে এখানে মাইনাস হতো, মাইনাস ছিল দেখা প্লাস হয়েছে, বুঝছো? আচ্ছা ক্লাসে সবাই বুঝতে পারছো এতটুকু ক্যালকুলেশন?
স্যার। আচ্ছা, তবে এখানে আমরা এই অঙ্কটা ভুল করছি। এই অঙ্কটা এভাবে হবে না। কেন হবে না? এই মাইনাসটার জন্য হবে না। আমি এখনই তোমাদের বলবো এখানে আমরা যে ভুলটা করছি এই মাইনাসটা নিয়ে আসি। ওয়াইয়ের সহগটা তো ঠিকই নিয়ে আসি এক্স এর কাছে, কিন্তু ওয়াইয়ের সহগটা যে মাইনাস, সেই মাইনাসটা নিয়ে আসি, এটাই ভুল হয়েছে। এটা করা যাবে না। ওয়াইয়ের সহগ যাই থাকুক সবসময় প্লাস নিয়ে কাজ করতে হবে, এটাই মারাত্মক কথা। আমরা যখন ক্যালকুলেশন করে দেখবো উত্তরে মিলাবো, দেখবো উত্তরে মাইনাসের জন্য মিলতেছে না। খেয়াল রাখবা আমাদের ভুল ছিল কি, এক্স এর সহগ ওয়াইয়ের কাছে লিখছি ঠিক আছে, ওয়াইয়ের সহগ এক্স এর কাছে লিখছি ঠিক আছে, কিন্তু মারাত্মক যে ভুলটা আমরা করে ফেলেছি সেটা হচ্ছে ওয়াইয়ের সহগটা মাইনাস লিখছি। এটা লেখা যাবে না। তো মনে রাখবা মারাত্মক স্পেশাল কথা, ওয়াইয়ের সহগ মাইনাস থাকলেও সবসময় প্লাস নিয়ে অঙ্ক করতে হবে। আমি আবারও বলতেছি, মারাত্মক কথাটাই হচ্ছে এটা যে আমাদের প্রশ্নের মধ্যে ওয়াইয়ের সহগ মাইনাস থাকতেই পারে, কিন্তু মাইনাস নিয়ে কখনোই কাজ করা যাবে না ওয়াইয়ের ক্ষেত্রে। শুধু এক্সের সহগ কখনোই মাইনাস থাকবে না, কারণ মাইনাস ওয়ান দিয়ে গুণ করে প্লাস করে দিব। এক্সের সহগ সবসময় প্লাসই থাকবে, কিন্তু ওয়াইয়ের সহগটা মাইনাস থাকতে পারে। তো ওয়াইয়ের সহগ মাইনাস থাকলেও সবসময় আমরা প্লাস মানটা নিয়েই অঙ্ক করব। কথাটা মনে থাকবে সবার যা বললাম? জি স্যার। এই যে আমরা মাইনাস ওয়াইয়ের সহগ যে মাইনাস ওয়াই ধরে লিখছিলাম, এইভাবে করলে অঙ্কটা হবে না, মিলবে না। লাস্টে গিয়ে অঙ্ক মিলাতে পারবে না। দেখো, চাইলে চেষ্টা করতে পারো, দেখবা যে উত্তর মিলতেছে না। ক্লাসের সবাই যারা আছো কথা বলো, মুশফিক, ফাহমিদা, তারপর হচ্ছে কবিতা, নাবিলা, বুঝতে পারছো? মনে থাকবে কথাটা? জি স্যার, থাকবে। ওকে, এটা মনে রাখবা। সবাইকে রেসপন্স করতে হবে, কথা অনেকে কম বলো। তো মনে রাখার চেষ্টা করবা যে অবশ্যই কি করবা, মাইনাস থাকলে প্লাস নিয়ে কাজ করবা। তো এটা আমরা জানলাম যে এক্স এর সহগ ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ এক্স এর কাছে, কিন্তু ওয়াইয়ের সহগটা মাইনাস থাকলে প্লাস নিয়ে কাজ করব। তাহলে আমাদের শুধু হবে কি প্লাস ওয়ান। তো আমি লিখতেছি, এই জায়গায় আমি লিখে দিই যে এক্স এর মতো এক্স আর ওয়াইয়ের মতো ওয়াই, আর ধ্রুবকের জায়গায় তখন কিছু লিখবো। তো ওয়াইয়ের সহগ মাইনাস ওয়ান, তো সেটা মাইনাসটা বাদ দিয়ে শুধু লিখবো প্লাস ওয়ান। আর এক্স এর সহগ ছিল 14, এটা লিখে দিব ওয়াইয়ের কাছে, শেষ। আর ওই যে আমি নোটের মধ্যে লিখতে ভুলে গেছিলাম, তো এক্স আর ওয়াই মাঝখানে চিহ্ন ছিল নেগেটিভ, এখন লিখে দিব পজিটিভ। চিহ্ন পজিটিভ থাকলে লিখতাম কি নেগেটিভ, তো চিহ্ন ছিল নেগেটিভ, এখন লিখে দিব পজিটিভ। ওকে, মনে রাখবা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্স আর ওয়াই মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। আর ধ্রুবক যাই থাকুক, ধ্রুবক প্লাস থাকুক আর মাইনাস থাকুক, সবসময় কি লিখবা, প্লাস কে লিখবা। ধ্রুবক লিখবা সবসময় প্লাস কে, ধ্রুবকের জায়গায় সবসময় প্লাস কে লিখে ইকুয়াল টু 0 দিবা। এরপরে এই লিখবা এটা একটা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যাই মানে এটা একটা সমীকরণ দিয়ে রাখবা। ব্যাস, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। সবাই কি বুঝতে পারছো লাইনটা? ফাইনালি আমাদের এরকম হবে, এক্স প্লাস 14y প্লাস কে ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা, এতটুকু কথা বলো। জি স্যার, বুঝছি। মাইনাস এক্স না কিন্তু প্লাস এক্স প্লাস 14y আছে। তো এটাই বলতেছিলাম যে পরবর্তী যে 4 নম্বর নিয়ম ছিল ধ্রুবকের জায়গায় সবসময় প্লাস কে লিখবো। ধ্রুবক মাইনাস থাকলেও প্লাস কে, প্লাস থাকলেও প্লাস কে লিখবো। এরপরে আমরা কি করব, এরপর আমাদের কে মানটা বের করতে হবে। কে মান বের করার নিয়ম কি, এই যে আমরা যে করছি, এটা তো আমাদের অবিলম্ব সমীকরণ হওয়ার কথা ছিল, কারণ কি এই রেখাটা লম্ব রেখার সমীকরণ এটা হইতো, কিন্তু এখানে কে মানটা জানি না। কে মানটা বের করার জন্য আমার বিন্দুতে সিদ্ধ করতে হবে। তো 5 নম্বর নিয়মে আমরা যেটা শিখতেছি যে প্রশ্নে অথবা উদ্দীপকে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমাদের সমীকরণ সিদ্ধ করতে হবে। কে যুক্ত সমীকরণ সিদ্ধ করে কে এর মান নির্ণয় করব। আসলে এই কাজটার মানেটা কি, কে যুক্ত বলতে আসলে আমার তো মনে করি কোনো প্রশ্ন নেওয়া ছিল না উদাহরণ হিসাবে, এই জন্য আমরা কি করছি জাস্ট কে যুক্ত দিয়ে বুঝাইছি আর কি। তো প্রশ্নে বা উদ্দীপকে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা কে যুক্ত যে সমীকরণটা ছিল, মানে যে এই সমীকরণটা, এটাকে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করব। মনে করলাম এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যদি 1 নং সমীকরণ না থাকে তাহলে 1 নং সমীকরণ দিলাম। তো আমাদের এই কে মানটা বের করার জন্য প্রশ্নে অথবা উদ্দীপকে সবসময় একটা বিন্দু দেওয়া থাকবে, কারণ যেই বিন্দুতে স্পর্শক বের করতেছি সেই বিন্দুতেই অবিলম্ব বের করব। এই জন্য সেই বিন্দু নিয়েই কাজ করব। যেমন 2,23 বিন্দু ছিল আমার উদ্দীপকের প্রশ্নে, যে প্রশ্ন আমরা সলভ করতেছিলাম। সবাইকে বুঝতে পারছো? এই বিন্দুটা প্রশ্নে দেওয়া থাকবে সবসময়, কে মান বের করার জন্য যে বিন্দু তুমি নিবা এটা সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, তো এখন প্রশ্নে বা উদ্দীপকে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করব কে যুক্ত সমীকরণ, মানে এই সমীকরণটা সিদ্ধ করব, অর্থাৎ এক্স এর জায়গা মান বসাবো আর ওয়াই জায়গা মান বসাবো, তাহলে কে মান পেয়ে যাব। তো কে মান নির্ণয় করব, এরপরে কি করব, ফাইনালি কে এর মানটা আবার ওই কে যুক্ত সমীকরণে বসায় দিব, তাহলেই আমাদের লম্বরেখা সমীকরণ নির্ণয় হয়ে যাবে। আমরা যে এখান থেকে কে এর মানটা পাবো, এই কে এর মানটা আবার এখানে বসা দিব, তাহলে আমাদের এই সমীকরণের লম্বরেখা সমীকরণ বের হয়ে যাবে। কারণ কি কে এর মানটা তো আমার অজানা ছিল, কে এর মানটা বের হয়ে গেলে কিন্তু আমাদের লম্বরেখা সমীকরণ বের হয়ে যায়, অর্থাৎ ফাইনালি আমাদের অবিলম্বের সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। তো চল আমরা এখন শুরু করি। আমাদের এই উদ্দীপকটার জন্য বিন্দু দেওয়া ছিল 2,23। তো এখন 2,23 এই বিন্দুটাকে আমি এখন এই জায়গাতে সিদ্ধ করি। তো লিখবো যে 2,23 বিন্দু দিয়ে 1 নং সমীকরণ সিদ্ধ করে পাই। সিদ্ধ করলে এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় লিখবো 2 প্লাস 14 এর মতো 14, ওয়াই এর জায়গায় কত লিখবো বলো তো, ওয়াই আর 14 আছে গুণবত্ত 23, গুড 23, আর প্লাস কে এর মতো প্লাস কে রইল, প্লাস কে এর মতো প্লাস কে ইকুয়াল টু 0। তো এখানে কত হয় ইয়া করলে 2 প্লাস 300 322 হয় এখানে 322, আচ্ছা 322, আচ্ছা গুড, প্লাস কে ইকুয়াল টু 0, বা এখানে 324 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে এর মান কত বের হবে, গুড, কে ইকুয়াল টু মাইনাস হয়ে যাবে ডান পাশে গেলে 324। তো তুমি যদি 1/m দিয়ে কাজ করো তাহলে হবে, তো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা হইতে পারে একটু ইজি হইতে পারে, বা কার কাছে এটা কঠিন লাগতে পারে সেটাও সহজ লাগতে পারে, তোমাদের কাছে যেটা ইচ্ছা হয় সেটা করতে পারবা। তো এখানে কে এর মানটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে কিন্তু অবিলম্বের সমীকরণ বের হয়ে যাবে, যেটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। এই রেখার লম্বরেখার সমীকরণটাই তো অবিলম্বের সমীকরণ। তো কে এর মানটা বসা দিলেই ব্যাস আমার অবিলম্ব শেষ। বুঝছো সবাই, একটু কথা বইলো। অবিলম্বের সমীকরণ লিখতেছি এবার, অবিলম্ব, অভিলম্ব অবলিক লম্ব একটাই, দুইটাই সেম জিনিস। অবিলম্ব অথবা লম্বরেখার সমীকরণটা হবে এই যে এক্স প্লাস 14y, কে এর মানটা বসাবা, কে এর মানটা কি -24, 324 আর ইকুয়াল টু 0, এটা একটা অ্যান্সার শেষ। তো এই হচ্ছে আমার আজকের স্পেশাল ক্লাসের লাস্টের অংশ। সবাই একটু দেখো তো পুরো অঙ্কটা ভালো করে বুঝছো কিনা আমাদের, কথা বলো একটু, কথা বলো। আমরা মিলাই দেখি মিলছে কিনা। এই যে এক্স প্লাস 14y মাইনাস 324 ইকুয়াল 0, প্রশ্নের মধ্যে গাইডের মধ্যে 1/m দিয়ে করছে ঢালের মান, তো ওইটা দিয়েও করলে হবে বা লম্বরেখার সমীকরণ দিয়ে করলেও হবে। এখন তোমরা যেমনে ভালো পারো বা যেমনে তোমাদের সহজ লাগে, এখানে তো আমাদের বের করছে 1/m দিয়ে করছে, যাই হোক এখন যেমনি ইচ্ছা হয় সেমনি করবা। তো স্পষ্ট সমীকরণ হবে 14x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল 0, আর অবিলম্বের সমীকরণ হবে x প্লাস 14y মাইনাস 324 ইকুয়াল 0। ব্যাস এটাই আমার অ্যান্সার। তো ক্লাসে সবাইকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, কারো কোনো প্রশ্ন আছে এখানে যা যা পড়াইছি যতটুকু শিখাইছি একটু আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এই যে নিয়ম 1-এর মধ্যে যেই প্রশ্নটার সমাধান করলাম আজকে, আমি অনেক খোঁজাখুঁজি করে দেখছি একটাই প্রশ্ন পাইছি, আর কোনো প্রশ্ন পাইনি, সব নিয়ম 2-এর মধ্যে আছে। তো আমি আশাবাদী যে নেক্সট ক্লাসে নিয়ম 2 দেখাইয়া দিয়া আর হচ্ছে গিয়ে কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করে দিয়া আমরা এই টপিকটাও শেষ করে ফেলবো। এরপরে আমরা নতুন অধ্যায় নিয়ে শুরু করবো আলোচনা ইনশাল্লাহ। অন্তরীকরণের এই 2টা টপিকই আমাদের বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা বেশি আসে, যাতে করে তোমরা একটা সৃজনশীল লিখতে পারো, স্পর্শক আর অবিলম্বের সমীকরণ, যাতে মোটামুটি একটা টপিক মানে সৃজনশীলের গ অথবা খ লিখতে পারো। এই 2টা শিখাই দিলাম। স্যার, হ্যাঁ বলো। স্যার কয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে? কয়ের মধ্যে লিমিট থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লিমিট থেকে আসে, বা আমাদের ডিডিএক্স এর একটা সূত্র দিয়ে বলে এটা সমাধান করে দেখাও, এটা আসে। তবে আমাদের এই যে বিষয়টা, হ্যাঁ বলো। স্যার মূল নিয়মে যে অন্তরজ নির্ণয় ওইটা কি কয়ে আসে না ক্ষয়ে আসে বেশি? এটা মূল নিয়মে অন্তরীকরণটা আমার ক্ষতে আসে, মূল নিয়ম অন্তরীকরণটা ক্ষতে আসে, গতে আসে তোমার হচ্ছে চরম মান। আর আমাদের
মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কি খতে আমরা দেখছি এটাও বেশি আসে, এটাও আসে। মূল নিয়মের অন্তরীকরণ যেটা আছে সেটা খতে আসে, আর গতে আসে চরম মান বা লঘুমান গুরুমান, এটাই আর কি। বুঝতে পারছো জি কথাটা? স্যার। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমাদের সকলের জন্য আমি এই যে নতুন যে ইয়াটা আছে, নতুন গাইড, নতুন টেস্ট পেপার আর কি, এটা সবগুলোর ছবি তুলে রাখছি। এই হায়ারমেটটা তুলছি, আগামীকাল হায়ারমেটটা দ্বিতীয় পত্র ধরবো ইনশাল্লাহ। এরপরে বায়োলজি ধরে তোমাদের সবাইকে দিয়ে দিব, যা যা লাগবে ইনবক্স থেকে নিয়ে নিও। যে কোনো অধ্যায় যেটা চাও তোমরা দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা সলভ করলাম। আমাদের তো এখনও সময় আছে, আরও 5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, তো 5 মিনিটের মধ্যে ছোট্ট একটা অঙ্ক নিয়ে তোমাদেরকে আমি ক্লাস শেষ করা দিই। হ্যাঁ, কি বললা? প্রথম পত্র শেষ। প্রথম পত্র শেষ বলতে কি শেষ? মানে অধ্যায় সবগুলো কি শেষ? অধ্যায় সব শেষ? আমি তো সব পড়াই নেই। স্যার, হ্যাঁ, বলো বলো। স্যার এখানে 1/m এর ক্ষেত্রে কি মাইনাস একটা দিচ্ছে মনে হয় স্যার, এটা কি নিয়ম? আসলে এই জিনিসটা আমি একটা জিনিস বুঝাই। আমাদের স্পর্শক তো হচ্ছে বৃত্ত যদি আঁকি, যে বৃত্ত, এই বৃত্তটার এটাকে বলা হয় স্পর্শক। হ্যাঁ, তো স্পর্শকের ঢাল হবে m1, যেটা আমরা পাইছি 14। বুঝছো কথা? এখন এই যে 2,23 বিন্দুতে আমাদের অবিলম্ব যাবে। অবিলম্ব বলতে বোঝায় এই দিক দিয়ে একটা লম্বটা টানবা, এই যে লম্ব, এইটাকে বলা হবে অবিলম্ব। এই যে এই রেখাটার নাম হবে, এটাকে নাম দিলাম এবি রেখা। এবি হচ্ছে স্পর্শক রেখা, আর এইটার নাম দিলাম পিকিউ রেখা। এই যে এই পিকিউ হবে অবিলম্ব রেখা, অবিলম্ব। আর এটা হবে স্পর্শক। স্পর্শক রেখার উপর লম্ব রেখার নামই হচ্ছে অবিলম্ব রেখা। কথা বুঝছো না সবাই? জি স্যার। এখন এই অবিলম্বের ঢালটাকে তুমি m2 ধরবা সবসময়। স্পর্শকের ঢাল m1, অবিলম্বের ঢাল m2। এখন মনে রাখবা, দুইটা সরলরেখা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে বা লম্ব হয়, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। এটা একটা সূত্র আছে, এটা একটা স্পেশাল সূত্র, যে দুইটা সরলরেখা যদি লম্ব হয়, যেমন এবি সরলরেখা আর পিকিউ সরলরেখা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, মানে লম্ব, তাহলে তাদের ঢালের গুণফল অর্থাৎ m1 আর m2, এই দুইটা ঢালের গুণফল সবসময় -1 হবে। এই সূত্র কি তোমাদের আগে আমি পড়াই নাই? না স্যার। আচ্ছা, তার মানে এই জন্য এত বুঝতেছো না বা বুঝতে পারো না কেন মাইনাস হইল। মনে রাখবে এটা সূত্র। দুইটা সরলরেখা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, একটা সরলরেখার ঢাল m1, পরবর্তী সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1। ঢাল দ্বয়ের গুণফল -1 মনে রাখবা। লম্ব হইলেই ঢাল দ্বয়ের গুণফল -1। সেক্ষেত্রে আমরা m2 বের করবো। m1 এর মান তোমরা জানি 14। m1 এর মানটা হচ্ছে 14, তো লিখে দাও 14 ইন্টু m2। m2 তে হচ্ছে আমার অবিলম্বের ঢাল, m2 ইকুয়াল টু -1। তো সেক্ষেত্রে m2 এর মানটা আমরা কত পাইতেছি? -1/14। এবার বুঝতে পারছো কেন মাইনাস হইল? জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে, এইভাবে আসছে, মানে এই সূত্র থেকে আসছে। এর জন্যই তারা এখানে কি করছে, ঢালের মানটা ওই যে মাইনাস নিয়ে কাজ করছে, -1/14। এটাই আর কি, এটাই যেটা -1/14। ওকে, তো আরেকটা বিষয় তোমাদের বুঝাই, সেটা হচ্ছে যে দুইটা যদি সরলরেখা সমান্তরাল হয়, এই যে এবি সরলরেখা আর যদি পিকিউ সরলরেখা সমান্তরাল হয়, তাহলে সূত্র কি খেয়াল রাখবা। এ বি সরলরেখা আর পিকিউ সরলরেখা সমান্তরাল, মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আগে তো ছিল লম্ব, ওই যে লম্ব 90 ডিগ্রি, এখন তো 0 ডিগ্রি। তো আমাদের শর্ত হচ্ছে, যদি এটাকে m1 ঢাল ধরো আর এটাকে যদি m2 ঢাল ধরো, তাহলে এই m1 ঢাল
আর M2 ঢাল এগুলো পরস্পর সমান হবে, M1 আর M2 পরস্পর সমান হবে, এটাই সূত্র। অর্থাৎ মনে রাখবা যে রেখাদ্বয় সমান্তরাল হইলে M1 = M2 সূত্র, আর রেখাদ্বয় লম্ব হইলে M1 × M2 - 1। মনে থাকবে এগুলো আমাদের স্পেশাল বেসিক, এগুলো মনে রেখে কাজ করতে হবে যখন আমার কাজে লাগে। যে অংশটা সমান্তরাল থাকলে M1 = M2 আর লম্ব থাকলে M1 × M2 = -1। এই সূত্রগুলো আমাদের ইউজ করতে হয় অনেক জায়গার মধ্যে, সরলরেখার সূত্র কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করতেছি, যেটা আমরা এখন ইউজ করতেছি জায়গায় অন্তরীকরণ অধ্যায়। বুঝতে পারছো সবাই যা বললাম, এতটুকু আলোচনা করলাম? ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। কে জয়েন করছো? সৌমিক জয়েন করছো? আচ্ছা, তো জয়েন করছো, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের আজকের মতো স্পেশাল যেই 5 নাম্বার ক্লাস, সেই 5 নাম্বার ক্লাসের শেষ অংশ।